ক্ষেত্রে 29শে মার্চ যে দিন শনিদেব গমন করবেন মীন রাশির গৃহে, সেদিনই সূর্যগ্রহণ হতে চলেছে। সুতরাং আমরা সাধারণভাবে জানি চন্দ্র এবং সূর্যগ্রহণ পরপরই হয়। তা এবছর 4টি গ্রহণ আছে। প্রথম গ্রহণটি মার্চ মাসে হতে চলেছে। প্রথম গ্রহণ সামনে শুক্রবার 14 তারিখ এবং তারপরেরটি 29 তারিখ। একটাই সুখের খবর ভারতবাসী সাপেক্ষে আপনার আমার কাছে, যে এবছরের কোনো গ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্য হবে না। বারংবার বিভিন্ন গ্রহণ প্রসঙ্গে আমি বলেছি, যেখান থেকে গ্রহণ দৃশ্য হয় না সেখানে ইফেক্ট সব থেকে কম 20 to 25% ইন জেনারেল, মানে আমার আপনার ব্যক্তিগত জীবনে এবং সামগ্রিক জীবনের ক্ষেত্রেও হয়তোবা খুব বেশি নয়। তবে চন্দ্র কিংবা সূর্যগ্রহণ যখনই ঘটে, যে অবস্থায় ঘটুক, কোথাও থেকে দেখা যাবে, কোথাও থেকে দেখা যাবে না, কোথাও আংশিক হবে, হয়তো হবেই, নর্মাল ভৌগোলিক ফেনোমেনা, এটা হবেই। কিন্তু যখনই কোনো গ্রহণ হবে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি সাধারণভাবে আগামী 3 মাস তার এফেক্টিভিটি কিন্তু চলতে থাকবে। গত 2 মাস আগে নতুন বছর কীরকম যাবে 2025 সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষীয় আঙ্গিকে বিচার বিশ্লেষণ করে শাম্ভবী অ্যাস্ট্রোয় আপলোড যখন শেষ হয়ে গেছে, আমি প্রথম যে অনুষ্ঠানটি আপলোড করেছিলাম সেটা হচ্ছে মীন রাশির গৃহে 6টি গ্রহ এবং সূর্যগ্রহণ। তাহলে কি আবার করোনা আগত? যারা শোনেননি, দেখেননি, শাম্ভবী অ্যাস্ট্রোয় 2 মাস আগের অনুষ্ঠান শুনে নেবেন। ফোন নেব, যিনি আছেন একটু চুপটি করে ধরে বসতে থাকুন, অবশ্যই আপনার সাথে কথা বলবো। 2 মাস আগে বেশ কয়েক হাজার, 21-22 হাজার মানুষ অলরেডি শুনে ফেলেছেন, দেখে ফেলেছেন। আমার ধারণা এবার তো আসলে জ্যোতিষরা জাগছেন। সর্ববিষয় জ্যোতিষ মঞ্চ থেকে হোক আর শাম্ভবী অ্যাস্ট্রো জ্যোতিষ মঞ্চ থেকে হোক, কৌশিক টিকাশ্যপ একটু আগাম চলার চেষ্টা করে। হয়তো ওটা আমার মার্কেটিং স্ট্র্যাটেজির ভুল, কারণ যখন সব মাছ একসাথে জড়ো হয় তখনই বোধহয় টোপ ফেললে বেশি মাছ ওঠে। কিন্তু অ্যাকচুয়ালিতে আমি মাছের লোভে পুকুরের জল বা সমুদ্রের জল পরিদর্শন করি না। আমি জলরাশিটাকে কী করে ভালো রাখা যায় তার জন্য পরিদর্শন করি। সেই জন্য জ্যোতিষশাস্ত্রটা আমার কাছে তো সমুদ্রবিদ্যাই আলটিমেট। সুতরাং আমি সেই অঙ্কেই আগামভাবেই বলার চেষ্টা করি, যেটা শাম্ভবী অ্যাস্ট্রোয় খুব ডিটেল আছে। আজকে খালি এই গ্রহণ পার্সপেক্টিভে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তার কারণ জ্যোতিষশাস্ত্র দেখুন, বিজ্ঞানের হিসেবে তো ভূমিকম্প কেন হয় আপনি আমি জানি, নতুন করে ওটার বোঝানোর ক্লাস এটা নয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে যেহেতু গ্রহগত সংযোগের ক্ষেত্রে বিভিন্ন ইভেন্টকে আমরা পরিলক্ষণ করার চেষ্টা করি এবং তাকে অ্যানালিসিস করার চেষ্টা করি, জ্যোতিষশাস্ত্রকাররা সাধারণভাবে যেটা বলে গেছেন এবং গড সংহিতা থেকে শুরু করে আজ অবধি জ্যোতিষশাস্ত্রীরা আমার দেশে এবং বিদেশে সাধারণভাবে যেটা হয়, মূলত যখন ভূমিকম্পের প্রবণতা আসে, মূলত 4-5টি প্ল্যানেট, টোটাল 9 প্ল্যানেটসের মধ্যে সবথেকে বেশি বড় রোল প্লে করে। যেরকম শনি, মঙ্গল, রাহু, রবি, এরা তো করবেই, এবং তার সঙ্গে অবশ্যম্ভাবী যে গ্রহটা, যেটা শুনলে আপনার আমার নাল ঝরে যায়, তার নাম জুপিটার, বৃহস্পতি। চন্দ্রমা খালি ফিনিশিং টাচ দেয় এই ভূমিকম্পটা কখন, কোথায়, কিভাবে ঘটবে। এবং যেহেতু চন্দ্র সূর্য পৃথিবীর প্রেক্ষা অনুযায়ী গ্রহণ সংগঠিত হয়, চন্দ্র কিংবা সূর্যগ্রহণ, যার ফলে চন্দ্রমার ইফেক্টিভিটি থেকেই তো আমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দুটোই পরিলক্ষিত করি। যার ফলে চন্দ্র ওই শনি, মঙ্গল, রাহু, রবি এবং বৃহস্পতি এর মধ্যে গিয়ে খালি ফিনিশিং টাচ, মানে অকারেন্সটাকে ইগনাইট করে দেন, আগুন জ্বালিয়ে দেন। যেহেতু আগামী শুক্রবার দিন প্রথম চন্দ্রগ্রহণ হচ্ছে এবং তারপরে 29শে মার্চ সূর্যগ্রহণ হচ্ছে, অদ্ভুত ফেনোমেনা এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সাধারণভাবে পৃথ্বীতত্ত্ব এবং বায়ুতত্ত্ব প্রধান অঞ্চল। পৃথ্বীতত্ত্ব এবং বায়ুতত্ত্ব প্রধান যে রাশিগুলো আছে, অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, এবং বায়ুতত্ত্ব প্রধান রাশি কোনগুলো? মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। বৃষ, কন্যা, মকর পৃথ্বীতত্ত্ব এবং মিথুন, তুলা, কুম্ভ হচ্ছে বায়ুতত্ত্ব। এই যে 6টা পৃথ্বীতত্ত্ব এবং বায়ুতত্ত্ব প্রধান রাশিতে, এর মধ্যে যদি ম্যাক্সিমাম এই যে গ্রহগুলো বললাম, শনি, মঙ্গল, রাহু, রবি, বৃহস্পতি এবং চন্দ্র, যদি কেন্দ্র এবং কোণে অবস্থান করে এই 6টা রাশির মধ্যে ম্যাক্সিমাম গ্রহ সংযোগ করে, তখন ভূমিকম্প হওয়ার চান্সেস 200% বেড়ে যায়।
প্রত্যেক বছরই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে, নর্মাল ফেনোমেনা। কিন্তু প্রত্যেক বছরই কি ভূমিকম্প আমরা সেই সময় ফেস করি? না। হঠাৎ 2025-এর সময় কেন কৌশিক-ডি কাশ্যপ চিৎকার করতে শুরু করেছে? শুরু থেকেই করেছি। আমার শাম্ভবী অ্যাস্ট্রোর পর্দার যারা সাবস্ক্রাইবার বা অন্তত দর্শক তারা জানেন কেন করেছি। চারটাকে আমি ফেলে রেখেছি আগামী শুক্রবারের পূর্ণিমার দিনের, অর্থাৎ দোল পূর্ণিমার দিনের। যদি আমরা চারটাকে একটু দেখি, খেয়াল করবেন, কারণ ওখানে আমি একটা টাইম জাস্ট লাগিয়েছি। মূলত চন্দ্রদেবকে দেখুন, চন্দ্রদেব কেতুযুক্ত হয়ে পৃথ্বীতত্ত্ব প্রধান কন্যা রাশির ঘরে বসে আছে। ওখানেই পূর্ণিমা হবে এবং ওখানেই গ্রহণ হবে। উত্তর ফল্গুনী নক্ষত্রেই থাকবেন চন্দ্রদেব যখন গ্রহণ সংগঠিত হবে। শনিদেব বসে আছেন বায়ুতত্ত্ব প্রধান নিজের ঘর কুম্ভ রাশিতে। রবি, বুধ, শুক্র এবং রাহু জলতত্ত্ব প্রধান মীন রাশিতে। বৃহস্পতিদেব কোথায় চলছেন বর্তমান সময়ে? পৃথ্বীতত্ত্ব প্রধান বৃষ রাশিতে। মঙ্গলদেব বর্তমান সময়ে আছেন বায়ুতত্ত্ব প্রধান মিথুন রাশিতে। এবার যদি আমরা একটুখানি পার্সপেক্টিভ খেয়াল করি, শনি থেকে বৃহস্পতি, বৃহস্পতি পৃথ্বীতত্ত্ব, শনি বায়ুতত্ত্ব, একে অপরের স্কোয়ারে বসে আছে, একে অপরের কেন্দ্রে। মঙ্গল বায়ুতত্ত্বে, রাহু রবি জলতত্ত্বে বসে আছে, কিন্তু রাহু রবির থেকে মঙ্গল স্কোয়ার অ্যাসপেক্টে কেন্দ্রে বসে আছে। আমরা যে কন্যা রাশির ঘরে যখন গ্রহণ সংগঠিত হচ্ছে উত্তর ফল্গুনী নক্ষত্রে, যেটা রবির স্টার, সেই রবিদেব রাহুযুক্ত হয়ে বসে আছেন মীন রাশির গৃহে, যেটা জলতত্ত্ব প্রধান। ওই চন্দ্রের সাপেক্ষে মঙ্গলদেব বসে আছেন কেন্দ্রে বায়ুতত্ত্ব প্রধান, এবং বৃহস্পতিদেব বসে আছে ভাগ্যস্থানে কোণে, কিন্তু পৃথ্বীতত্ত্ব প্রধান। চন্দ্রদেব নিজে পৃথ্বীতত্ত্ব প্রধান কন্যা রাশির ঘরে এসে পূর্ণিমা এবং গ্রহণ দুটোই সংগঠিত করবেন। মীন রাশির ঘরকে গর্গ সংহিতা থেকে বর্তমান যুগের বৈদেশিক অ্যাস্ট্রোলজার অ্যালেন লিওর মতে বলা হচ্ছে মীন রাশির ঘর হচ্ছে সব থেকে সেন্সিটিভ ভূমিকম্প দেওয়ার জন্য। যার ঠিক অপোজিট ঘর কন্যা রাশির ঘরে প্রথম এবছরের চন্দ্রগ্রহণ আগামী শুক্রবার দিন সংগঠিত হবে, যদিও ভারতবর্ষ থেকে দৃশ্য নয়। এবং ঠিক এর বিপরীতে যখন এই চন্দ্রদেব ঘুরতে ঘুরতে আগামী 29শে মার্চ মীন রাশির গৃহে যাবেন, তখন ওখানে গিয়ে সূর্যগ্রহণ হবে এই বছরের প্রথম। প্রত্যেকটা গ্রহণ, এই প্রথম দুটো গ্রহণের ক্ষেত্রে দেখুন মীন রাশির গৃহটা সেন্টার পয়েন্ট হয়ে যাচ্ছে, এবং পৃথ্বীতত্ত্ব এবং বায়ুতত্ত্ব প্রধান মূলত রাশিগুলোতে চন্দ্রমা, শনি, মঙ্গল, বৃহস্পতি অ্যাকুমুলেট হচ্ছে। রবির স্টারেই চন্দ্রগ্রহণ হতে চলেছে, যে রবি রাহুকে যুক্ত করে সব থেকে মোস্ট সেন্সিটিভ, এই 12টা রাশিচক্রের মোস্ট সেন্সিটিভ রাশির নাম হচ্ছে মীন রাশি। মোস্ট সেন্সিটিভ রাশি, যে রাশিতে আগামী 29শে মার্চ সন্ধ্যে 8:16 শনিদেব গমন করবেন। শাম্ভবী অ্যাস্ট্রোয় অলরেডি আপলোড শুরু হয়ে গেছে মীন রাশিতে শনিদেবের যাত্রা, শুনবেন। টোটাল 6খানা এপিসোড আছে, সবে একটা আপলোড হয়েছে, এখান থেকেও বলবো, আমি অবশ্যই বলবো। কিন্তু ওই মীন রাশির সেন্সিটিভ ঘরকে নিয়ে এবছরের প্রথম চন্দ্র এবং সূর্যগ্রহণ হতে চলেছে। পৃথ্বীতত্ত্ব এবং আকাশতত্ত্বে মূল যারা ভূমিকম্প ঘটায় সেই গ্রহগুলোর ম্যাক্সিমাম অ্যাকুমুলেশন, যেটা জ্যোতিষশাস্ত্র মতে ইন্ডিকেট করে একটা ডিভাস্টেশন, এবং সেটা ভূমিকম্পজনিত ডিভাস্টেশন। সাধারণভাবে ভূমিকম্প এই দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ এবং তার পরবর্তী ক্ষেত্রে সূর্যগ্রহণ 29শে মার্চের দিন আগে পরে হলে, মূল সময় সাধারণভাবে যেটা পরিলক্ষিত হয়েছে বিজ্ঞানের হাত ধরে, ডেটা সায়েন্সের হাত ধরে, ইন জেনারেল দেখবেন দুপুরবেলা ভূমিকম্প হয়েছে সাধারণভাবে হয়, ম্যাক্সিমাম কখন হয় মিডনাইট টু ভোরবেলা, এবং এই ক্ষেত্রেও রাত 2টো থেকে ভোর অবধি, এবং নুন পাট, এই যে আমরা এখন করছি, এই যে এখন যে অনুষ্ঠান করছি দুপুরবেলা 2টো, 2:30, 3টে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে। মূলত যেহেতু মীন রাশির ঘর এফেক্ট হচ্ছে, সুতরাং সেখান থেকে তীব্র সুনামির মতো, সুনামির প্রবণতা এখানে নেই, বাট সুনামি লাইক জলোচ্ছ্বাস সেই ভূমিকম্পের ফলে তৈরি হতে পারে। এবং যেহেতু মীন রাশির ঘরটা ভর কেন্দ্র হয়ে যাচ্ছে প্রথম বছরে, এই বছরের প্রথম দুটো গ্রহণের, যার ফলে জলের পাশাপাশি সারা পৃথিবী জুড়ে যে সমস্ত শহর বা রাজ্য আছে
সেই সমস্ত অঞ্চলে ম্যাক্সিমাম ভূমিকম্প ঘটার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে, যার ফলে টাচউড, ঈশ্বর করুন, সব জ্যোতিষশাস্ত্রের পর্যবেক্ষণ ভুল প্রমাণিত হোক, কিন্তু জ্যোতিষশাস্ত্র সাধারণভাবে এমন একটা দৃষ্টি যাকে বোধহয় কেন একদম জেনুইন, আমি কনফার্ম আছি, যাকে একমাত্র ছুঁতে পারবে না কোনোদিন এআই। কারণ জ্যোতিষশাস্ত্রের থেকে বড় এআই নেই সারা দেশ দুনিয়ায়, জ্যোতিষশাস্ত্রের থেকে বড় এআই কিছুই নেই। খালি দেখতে হয়, জানতে হয়, অবশ্যই সঠিক পড়াশোনা করতে হয়। ভূমিকম্প, টাচউড, ঈশ্বরের কাছে কামনা, আমার গুরু পরম্পরার কাছে কামনা, ভগবান করুন যেন না হয়। কোথাও পৃথিবীর কোনো মানুষ, কোনো অঞ্চল যেন এর দ্বারা প্রভাবিত না হয়। কিন্তু আকাশের গ্রহ সেম সিমেট্রিতে পৃথিবীর সঙ্গে লাইন দিয়ে আছে, আমরা গত মাস থেকে দেখছিলাম আকাশে। এই যে সিমেট্রি হয়ে আছে পর পর, শনি, রবি, বৃহস্পতি, মঙ্গল, সব সিমেট্রি পৃথিবীর সঙ্গে, ওয়ান লাইন সিমেট্রি, দিস ইজ দ্য মোস্ট, মানে কি বলবো আমি, প্যাথেটিক ইন্ডিকেটর অফ আর্থকোয়েক। সুতরাং ব্যক্তিগত জীবনে কি সাবধান থাকবো জানি না, কিন্তু সামগ্রিক অর্থে যে যে দেশের অঞ্চলের সরকার বাহাদুররা আছে তাদের কিন্তু সজাগ হওয়া উচিত, অন্ততপক্ষে এই দুটো গ্রহণ এবং তার পরবর্তী ক্ষেত্রে মাস তিনেক। মানে সাইড এফেক্ট দিদি 3 মাস গ্রহণের ইফেক্ট চলেই চলে, কমতে কমতে বাড়তে বাড়তে চলতে থাকে। এটা নর্মাল ফেনোমেনা, এটা প্রুভেন ফ্যাক্ট, জ্যোতিষশাস্ত্র। সেই জন্যই জুন, এবং আমার সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় যে এপিসোড করা আছে গত 2 মাস আগে, আমি বলেই দিয়েছি জুন অবধি খুব সাবধান। ভারতবর্ষের স্বাধীনতা দিবসের পর থেকে 2025টা অ্যাকচুয়াল চলা শুরু করবে সর্বাঙ্গীকে। তার আগে আপনাকে আমাকে চলতে হবে।